আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আপনাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বাকি যে অংশটুকু ছিল সে অংশটুকু শেষ করে দিব ইনশাল্লাহ। প্রথম টপিকটা হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন। আমরা মাইটোসিস কোষ বিভাজনের সাথে পরিচিত হয়েছি যে মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হবে আর সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকবে। এখন মিয়োসিস কোষ বিভাজনটা মাইটোসিস কোষ বিভাজনের মতো না, ঠিক আছে? মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়, বাট মিয়োসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে চারটা কোষের সৃষ্টি হয়। মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে, এটা আমরা জানি। বৃদ্ধি ও অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। বৃদ্ধি আর অযৌন জননের জন্য এই মাইটোসিস কোষ বিভাজনটা অপরিহার্য। অর্থাৎ বৃদ্ধি আর অযৌন জননের ক্ষেত্রেই মাইটোসিস কোষ বিভাজনটা ব্যবহৃত হয়ে থাকে। বৃদ্ধি বুঝলাম, কিন্তু আমরা অযৌন জনন কি বুঝি? ওকে, অযৌন জনন হচ্ছে যেখানে সন্তান জন্মদানের জন্য শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের প্রয়োজন হবে না, সেটা হচ্ছে অযৌন জনন। এক্সাম্পল স্বরূপ আমরা পাথরকুচি গাছ চিনি, তাই না? তো পাথরকুচি গাছের পাতাটা যখন মাটিতে ফেলে দেই তখন সেই পাতা থেকে কিন্তু একটা নতুন গাছের সৃষ্টি হয়, তাই না? সেটা হচ্ছে অযৌন জনন। আবার আমরা গাছের কলম করি, তো গাছের কলমটা কি অযৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে বড় হয়ে থাকে, বা অযৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে নতুন একটা গাছের সৃষ্টি করে থাকে। যৌন জননে পুং এবং স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন পড়ে। ওকে, আমরা মানুষ যখন সন্তানের জন্ম দিতে যায় তখন সেখানে পুং গ্যামিট আর স্ত্রী গ্যামিটের মিলনের প্রয়োজন পড়ে। যদি জনন কোষের ক্রোমোজোম সংখ্যা দেহ কোষের সমান থেকে যায় তাহলে জাইগোট কোষে জীবের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। আমি আপনাদেরকে আস্তে আস্তে বুঝাবো, সমস্যা নেই। আপনাদের পরের পেজে চিত্র সহকারে দেওয়া আছে, আপনারা জাস্ট একটু দেখে নেন। এখন এখানে বাংলা লেখাগুলো কি আছে। যদি জনন কোষের ক্রোমোজোম সংখ্যা দেহ কোষের সমান থেকে যেত তাহলে জাইগোট কোষে জীবটির ক্রোমোজোম দেহ কোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ হয়ে যেত। মিয়োসিস কোষ বিভাজনে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। অর্থাৎ যৌন জননের সময় যখন পুংগ্যামিট আর স্ত্রী গ্যামিটের সৃষ্টি হয় তখন এই মিয়োসিস কোষ বিভাজনটা হয়ে থাকে। ওকে, আমরা পরের পেজে 4 থেকে দেখি। এটা স্ত্রীর জনন মাতৃকোষ, এটা পুরুষের জনন মাতৃকোষ, অর্থাৎ যেখান থেকে শুক্রাণু আর ডিম্বাণু উৎপন্ন হবে। তো পুরুষের দেহ থেকে শুক্রাণু উৎপন্ন হবে আর স্ত্রীর দেহ থেকে ডিম্বাণু উৎপন্ন হবে। যখন পুরুষের দেহ থেকে শুক্রাণু উৎপন্ন হয় তো পুরুষের দেহকোষটা কি 2n। তো শুক্রাণু উৎপন্ন হওয়ার সময় এই মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে শুক্রাণুটা উৎপন্ন হয়ে থাকে, ফলে তার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এখানে দেখেন ক্রোমোজোম সংখ্যা 2n, বাট যে শুক্রাণুটা উৎপন্ন করলো সেটার ক্রোমোজোম সংখ্যা n। তাহলে দেহকোষটা ছিল 2n, যখন শুক্রাণু উৎপন্ন হলো সেটা হয়ে গেছে n। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে না? অর্ধেক হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যখন একটা স্ত্রীর দেহ থেকে ডিম্বাণু উৎপন্ন হয় তখন এই মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে n সংখ্যক ডিম্বাণু উৎপন্ন হয়। দেহকোষটা থাকে 2n, কিন্তু ডিম্বাণুটা উৎপন্ন হয় n। তাহলে আমরা n সংখ্যক শুক্রাণু পেলাম, n সংখ্যক ডিম্বাণু পেলাম। এই n সংখ্যক শুক্রাণু আর n সংখ্যক ডিম্বাণু মিলিত হয়ে নতুন একটা জাইগোটের সৃষ্টি করে, নতুন একটা কোষের সৃষ্টি করে। এই কোষটার নামে জাইগোট। এই জাইগোটটা পরবর্তীতে বারবার বিভাজিত হয়ে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এভাবে বারবার বিভাজিত হয়ে একটা কি ছোট বাচ্চার জন্ম দেয়। আশা করি বোঝা গেছে। তো মিয়োসিস কোষ বিভাজনে কিভাবে একটা কোষ থেকে চারটা কোষের সৃষ্টি হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেহকোষ 2n। প্রথমে এটা থেকে দুইটা কোষের সৃষ্টি হবে n, হ্যাপ্লয়েড। n মানে হ্যাপ্লয়েড, 2n মানে ডিপ্লয়েড। তাহলে একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হলো। আর সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা কি? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। এটা মাতৃকোষ, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n, ডিপ্লয়েড। কিন্তু যে অপত্য কোষ দুইটা সৃষ্টি হলো তাদের ক্রোমোজোম সংখ্যা n, অর্থাৎ হ্যাপ্লয়েড, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক। পরবর্তীতে আবার এই একটা কোষ বিভাজিত হয়ে দুইটা কোষের সৃষ্টি করবে, ঠিক আছে? আবার এই কোষটা বিভাজিত হয়ে দুইটা কোষের সৃষ্টি হবে। এখন নিচের টপিক গুলো আমি এখান থেকে আপনাদেরকে বুঝিয়ে দিই, প্রয়োজনে আমি আপনাদেরকে আবার বুঝাবো। মিয়োসিস কোষ বিভাজনে প্রথমে একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হবে। একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হলো।
এইটুকুই হলো বেসিক্যালি মিউসিস কোষ বিভাজন। এটাকে বলা হয় মিউসিস এক। আর লাস্টে যে অংশটুকু আছে একটা থেকে দুইটা, ঠিক আছে, এইটুকু হচ্ছে মিউসিস টু। তো উপরের অংশটুকু হচ্ছে বেসিক্যালি মিউসিস কোষ বিভাজন। নিচে লেখা আছে, আমি আপনাদেরকে দেখাবো। এখন মিউসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি, এখানে কি কি হয়ে থাকে। এখানে একটা কথা বলছে যে মিউসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকে। তাহলে মিউসিস কোষ বিভাজন হয় বলেই হচ্ছে কি হয়, আমাদের প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরা টিকে থাকে। এখন কথা হচ্ছে যদি মিউসিস কোষ বিভাজন না হতো তাহলে কি হতো, সেটাও আমি আপনাদেরকে বলে দিই। দেখেন, মিউসিস কোষ বিভাজনের ফলে কি হয়েছে, আমাদের যে শুক্রাণুটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে n সংখ্যক শুক্রাণু, n সংখ্যক ডিম্বাণু। যদি মিউসিস কোষ বিভাজন না হয়ে মাইটোসিস কোষ বিভাজন হতো তাহলে কি হতো, দেহকোষ ছিল 2n, তো শুক্রাণুটা হয়ে যেত 2n। ঠিক আছে, ওকে। ডিম্বাণুটা হয়ে যেত 2n, দেহকোষ থাকতো 2n, ডিম্বাণু হয়ে যেত 2n। মানে এখানে মিউসিস বিভাজন হবে না, হ্রাসমূলক বিভাজন হবে না। তাহলে দেহকোষ যা থাকবে ডিম্বাণু তা থাকবে, দেহকোষ যা থাকবে শুক্রাণু তা থাকবে। তো পরবর্তীতে এই 2n মিলিত হয়ে যেত 4n। ঠিক আছে, এখন একটু লক্ষ্য করুন 4n হলে ঝামেলাটা কি। পুরুষের দেহটা হচ্ছে 2n, স্ত্রীর দেহটা হচ্ছে 2n। তো তাদের দুইজনের মিলনের ফলে যে সন্তানটা জন্ম নিল সেটা হয়ে গেছে 4n। তো বাবার হাত থাকবে দুইটা, সন্তানের হাত হয়ে যাবে 4টা। জাস্ট এক্সাম্পল আর কি, আরো বেশি হতে পারে, কমও হতে পারে। মায়ের হাত থাকবে দুইটা, সন্তানের হাত হয়ে যাবে 4টা। তো দেখতে কেমন দেখা যাবে, তাই না? ওয়ান কাইন্ড অফ একটা এলিয়েনের মতো সন্তান জন্ম নেবে। তো যাতে অস্বাভাবিক সন্তান জন্ম না নেয়, এই জন্য হচ্ছে মিউসিস কোষ বিভাজন হয়ে থাকে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারবেন। মিউসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য কি? ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিউসিস কোষ বিভাজন হয়ে থাকে। ডিপ্লয়েড জীব, ডিপ্লয়েড জীব হচ্ছে আমরা, তো আমাদের জনন মাতৃকোষে হচ্ছে মিউসিস কোষ বিভাজন হয়ে থাকে। আর হ্যাপ্লয়েড জীব যাদের হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম থাকে, যেমন শৈবাল, শৈবালে দেওয়া হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম থাকে, তারা হচ্ছে হ্যাপ্লয়েড। তো তাদের মিউসিস কোষ বিভাজনটা কোথায় হয়ে থাকে? জাইগোটে হয়ে থাকে। আমাদের যেমন জনন মাতৃকোষ সৃষ্টি হওয়ার সময়, শুক্রাণুর সৃষ্টি হওয়ার সময়, ডিম্বাণু সৃষ্টি হওয়ার সময় মিউসিস কোষ বিভাজন হয়েছে, বাট হ্যাপ্লয়েড জীব যারা আছে তাদের জাইগোট সৃষ্টি হওয়ার সময় মিউসিস কোষ বিভাজন হবে। আমি আবার বলছি, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে অর্থাৎ শুক্রাণু আর ডিম্বাণু উৎপন্ন হওয়ার সময় মিউসিস কোষ বিভাজন হবে, কিন্তু যারা হ্যাপ্লয়েড জীব, এক্সাম্পল শৈবাল, তাদের জাইগোটে হচ্ছে মিউসিস কোষ বিভাজন হবে। এ ধরনের কোষ বিভাজনে একটি কোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয়। আমরা একটু আগে দেখলাম, আমি একটা চার্ট করে দিলাম, একটা কোষ থেকে 4টা কোষের সৃষ্টি হয়। ক্রোমোজোম একবার বিভক্ত হয়, কিন্তু নিউক্লিয়াসটা 2বার বিভক্ত হয়। এই বৈশিষ্ট্যগুলো আপনাদের মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। সৃষ্ট 4টি কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। আমি যে আপনাদেরকে দেখালাম যে একটা কোষ থেকে 4টা কোষের সৃষ্টি হয়, সেখানে ক্রোমোজোম সংখ্যা কি ছিল? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ছিল 2n, তাই না? বাট সৃষ্ট যে 4টা কোষ উৎপন্ন হয়েছিল তাদের ক্রোমোজোম সংখ্যা কি ছিল? n সংখ্যক ছিল না? n সংখ্যক ছিল, মানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছিল। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ছিল 2n, বাট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ছিল n। ওকে, যেহেতু এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, এজন্য এই মিউসিস কোষ বিভাজনকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। তো মিউসিস কোষ বিভাজন কোথায় হয় আমরা অলরেডি জানি। জনন কোষ সৃষ্টি হওয়ার সময় মিউসিস কোষ বিভাজন হয়। তারপর সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদেহে শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিউসিস কোষ বিভাজন হয়ে থাকে। দেখে নেবেন। এখন মিউসিস কোষ বিভাজন, এখানে যে অংশটুকু বলা আছে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম, তারপর আমি আবারও বলি আপনাদেরকে। বলা হয়েছে মিউসিস কোষ বিভাজনকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মিউসিস 1 আর একটা হচ্ছে মিউসিস 2। আপনাদের কাছে যে চার্টটা দেওয়া আছে সেই চার্ট থেকে আমি বুঝাচ্ছি। দেখেন এখানে কি হলো, এটা ছিল মাতৃকোষ, ঠিক আছে, 2n। আমি ছকে যেভাবে দেখাইছিলাম যে মাতৃকোষ এটা হচ্ছে 2n, যেখানে আপনাদের লেখা আছে দেখেন মাতৃকোষটা হচ্ছে 2n। প্রথমে বিভাজিত হবে, বিভাজিত হয়ে 2টা কোষের সৃষ্টি হবে। সেই 2টা কোষ কত? n, n সংখ্যক ক্রোমোজোম থাকবে।
তো মাতৃকোষটা হচ্ছে 2n, কিন্তু প্রথম বিভাজনে দুইটা কোষের সৃষ্টি হয়েছে, সেই দুইটা কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n। এটাকে বলা হয় মিউসিস এক। ঠিক আছে, হ্রাসমূলক বিভাজন। এই মিউসিস একটা হচ্ছে হ্রাসমূলক বিভাজন। কেন হ্রাসমূলক বিভাজন? মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n, কিন্তু এই একটা মাতৃকোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হলো, তো তাদের ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল অর্ধেক। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n, বাট তাদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n। যেহেতু ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। পরবর্তীতে এই n থেকে আবার দুইটা কোষের সৃষ্টি হয়েছে, সেই দুইটা কোষের ক্রোমোজোম সংখ্যাও কি n। দেখেন n। তো এখানে কি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়েছে? না, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়নি। এই কোষটা বিভাজিত হয়েছে, এই কোষটা ছিল n, এই কোষটা বিভাজিত হয়ে দুইটা কোষের সৃষ্টি হয়েছে, দুইটা কোষের ক্রোমোজোম সংখ্যা n। তার মানে কি এটা হুবহু কার মতো? এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মতো। মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়, আর সৃষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। সেম, এটাও একই কাহিনী। একটা কোষ n, n থেকে দুইটা কোষ সৃষ্টি হয়েছে, আর দুইটা কোষের ক্রোমোজোম সংখ্যা কি nn। তো এই দ্বিতীয় অংশটুকু হচ্ছে হুবহু মাইটোসিস কোষ বিভাজনের মতো, আর প্রথম অংশটুকু হচ্ছে মিউসিস কোষ বিভাজন। ঠিক আছে, এজন্য মিউসিস কোষ বিভাজনকে হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মিউসিস এক, আর একটা হচ্ছে মিউসিস দুই। রিডিং পড়বেন, আশা করি পড়লে বুঝতে পারবেন। ওকে, দেন বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ এর ভূমিকা। আমি আপনাদেরকে একটু বেসিকটা আগে বলে নেই। আমরা জানি এটা হচ্ছে ক্রোমোজোম একটা, এটা হচ্ছে একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের ভিতরে কি থাকে? এই ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ, ডিএনএ এর ভিতরে থাকে হচ্ছে জিন। ঠিক আছে, এটা জিনভূত না, এটা জিন হচ্ছে একটা রাসায়নিক বস্তু, যেটা হচ্ছে বাবা মার থেকে বৈশিষ্ট্যটা সন্তানের দেহে নিয়ে যায়। দেখবেন আপনাদের বৈশিষ্ট্যগুলো, মানে আপনাদের চাল চলন, শরীরের রং, চুলের রং, চেহারার ধরন কার মতো হয়েছে? বাবার মতো হয়েছে না? হ্যাঁ, বাবা মার মতো হয়েছে, চাচার মতো হয়নি কিন্তু, বাবার মতো হয়েছে। তো কেন বাবা মার মতো হলো? কারণ বাবা মা থেকে হচ্ছে বৈশিষ্ট্যগুলো আমাদের দেহে চলে এসেছে। আমাদের দেহে কি শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে আমরা হয়েছি না? তো এই ডিম্বাণু আর শুক্রাণুর মধ্যে হচ্ছে বাবা মার বৈশিষ্ট্যগুলো ছিল। ঠিক আছে, এই জন্য হচ্ছে বাবা মার বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে থাকি। যেটুকু আপনারা না বুঝবেন ওইটুকু বুঝাবো। তো জিন তত্ত্বের জনক হচ্ছে মেন্ডেল, মেন্ডেলকে বলা হয় জিন তত্ত্বের জনক। নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশ থাকে, বা যে অংশটুকু হচ্ছে বংশগতি বৈশিষ্ট্য বহন করে, তাকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোম একটু আগে দেখালাম। ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ, ডিএনএ এর ভিতরে থাকে হচ্ছে জিন। মূলত এই ক্রোমোজোমটাই হচ্ছে কি বংশগতির বাহক। এই ক্রোমোজোমের ভিতরে হচ্ছে মা বাবার বৈশিষ্ট্যগুলা সঞ্চিত থাকে, তারপর সেই বৈশিষ্ট্যগুলো সন্তানের দেহে প্রকাশ পায়। এগুলো পড়লে আপনারা বুঝবেন। তো ডিএনএ, ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। আমাদের দেহে ডিএনএ আছে, ডিএনএ হচ্ছে বংশগতি বাহক হিসেবে কাজ করে, অর্থাৎ ডিএনএ হচ্ছে বৈশিষ্ট্যগুলা নিয়ে যায়, বাবা মার বৈশিষ্ট্যগুলো সন্তানের দেহে নিয়ে যাওয়া হচ্ছে ডিএনএ। কিন্তু যেসব প্রাণীর দেহে ডিএনএ নাই, তাদের দেহে আরএনএ আছে, তখন এই আরএনএ হচ্ছে বংশগতির বাহক হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? যে বংশগতি ধারা পরিবহনে ক্রোমোজোমের নির্দিষ্ট নিয়ন্ত্রণকারী ডিএনএ এবং আরএনএ এর ভূমিকা কি অপরিসীম। তাহলে আরএনএ এবং ডিএনএ হচ্ছে কি বংশগতির বাহক হিসেবে কাজ করে। যাদের দেহে ডিএনএ আছে, ডিএনএ হচ্ছে বংশগতির বাহক হিসেবে কাজ করে, কিন্তু যাদের দেহে ডিএনএ নাই, তাদের দেহে হচ্ছে আরএনএটা বংশগতির বাহক হিসেবে কাজ করে। আরেকটা অংশ আছে, শেষ করে দেই। যেগুলা বলে দিলাম আর কি, যে যেসব প্রাণীর দেহে ডিএনএ থাকে না, আরএনএ হচ্ছে বংশগতির বাহক হিসেবে কাজ করে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে তামাক গাছের মোজাইক ভাইরাসে হচ্ছে আরএনএ থাকে, ডিএনএ থাকে না। ঠিক আছে, তো জিন, আমাদের দেহে হচ্ছে একাধিক জিন থাকে। তো কোনো একটা জিন নির্দিষ্ট সংখ্যক কাজ করে থাকে। যেমন আমার গায়ের রংটা কেমন হবে, তার জন্য একটা জিন দায়ী। আমার চেহারাটা কার মতো হবে, বাবার মতো হবে না মার মতো হবে, তার জন্য আলাদা একটা জিন দায়ী। আমার হাঁটার স্টাইলটা কার মতো হবে, কথা বলার স্টাইলটা কার মতো হবে, বাবার মতো হবে নাকি মায়ের মতো হবে, তার জন্য আলাদা একটা জিন দায়ী। আবার অনেক সময় দেখা যায় একটা জিন একাধিক কাজও করতে পারে। ঠিক আছে, তো মিউসিস কোষ বিভাজন দ্বারা বংশগতির এ দ্বারা অব্যাহত থাকে। ক্রোমোজোম বংশগতির দ্বারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতাপিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়। তাহলে
মাতা পিতার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কে নিয়ে যায়? ক্রোমোজোম নিয়ে যায়। ঠিক আছে, ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ, ডিএনএ এর ভিতরে থাকে হচ্ছে জিন। তাহলে বাবা মার বৈশিষ্ট্যগুলা ক্রোমোজোম হচ্ছে বহন করে নিয়ে যায়। কার দেহে নিয়ে যায়? সন্তানের দেহে নিয়ে যায়। এই কারণে ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি। ঠিক আছে, কথা শেষ। তো আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসতে পারে। যদি উপকারে আসে তাহলে ছোট্ট করে লাইক দেন। আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।